লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আর দেরি না করে আজকের বিষয়টার গভীরে যাওয়া যাক। ভারতে দারিদ্র্য শব্দটা শুনলেই আমাদের মাথায় অনেক কিছু আসে, তাই না? এটা কিন্তু স্বাধীন ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। আর ব্যাপারটা শুধু টাকা পয়সার অভাব তা কিন্তু নয়, এর পেছনে আরও অনেক জটিলতা জড়িয়ে আছে। তো চলুন আজকে আমরা একসাথেই বিষয়টাকে একদম সহজ করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, দারিদ্র্যকে ঠিকভাবে বুঝতে হলে শুধু ডেটা বা পরিসংখ্যান দেখলে কিন্তু হবে না। সবার আগে আমাদের জানতে হবে সেই মানুষগুলোর কথা, যারা প্রতিদিন এই কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে বেঁচে আছেন। তাদের গল্পগুলোই আমাদের আসল ছবিটা দেখাবে। এই দুটো ছবির দিকে একটু দেখুন। একদিকে আছেন রামশরণ, ঝাড়খণ্ডের একজন দিনমজুর। ভাবুন তো একবার, যার রোজগার কোনোদিন হয় কোনোদিন হয় না, তাকে দিয়ে ৬ জনের একটা সংসার চালানোটা কতটা কঠিন। আর অন্যদিকে আছেন লাখা সিং, উত্তরপ্রদেশের একজন ভূমিহীন কৃষক। একজন শহরে আরেকজন গ্রামে, কিন্তু মজার ব্যাপার হল দুজনের লড়াইয়ের গল্পটা কিন্তু প্রায় একই রকম। তো রামশরণ আর লাখা সিংয়ের গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? একটা কমন প্যাটার্ন চোখে পড়ছে, তাই না? ঠিক এই জিনিসগুলোকেই সমাজবিজ্ঞানীরা বলেন দারিদ্র্যের সূচক। যেমন ধরুন, নিজের জমি না থাকা, একটা পাকা চাকরির অভাব, কিংবা ভালো শিক্ষা বা স্বাস্থ্যসেবার সুযোগ না পাওয়া, এগুলোই কিন্তু দারিদ্র্যের আসল শিকড়। আচ্ছা, মানুষের গল্প তো শুনলাম, কিন্তু এত বড় আর জটিল একটা বিষয়কে সরকার বা বিশেষজ্ঞরা সংখ্যা দিয়ে মাপেন কিভাবে? চলুন তো সেই মজার ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। দেখুন, দারিদ্র্য মাপার সবচেয়ে পুরনো আর পরিচিত উপায় হল দারিদ্র্য সীমা, বা যাকে আমরা বলি পভার্টি লাইন। ব্যাপারটা অনেকটা হাই জাম্পের বারের মতো। সরকার একটা আয়ের লেভেল ঠিক করে দেয়, আর আপনার আয় যদি সেই বারটা টপকাতে না পারে, তাহলেই আপনাকে দরিদ্র বলে ধরা হবে। মজার ব্যাপার হলো, আগে তো এই বারটা ঠিক করা হতো শুধু বেঁচে থাকার জন্য মিনিমাম কত ক্যালোরি খাবার দরকার সেটার উপর ভিত্তি করে। কিন্তু এখানে আসল প্রশ্নটা ওঠে, দারিদ্র্য মানে কি শুধুই টাকার অভাব, নাকি এর থেকেও অনেক বেশি কিছু? বেশিরভাগ সমাজবিজ্ঞানী এখন একমত যে শুধু টাকা পয়সার হিসাব দিয়ে দারিদ্র্যের মতো একটা বিশাল সমস্যার পুরো ছবিটা কখনোই পাওয়া সম্ভব না। এই জায়গাতেই দুটো খুব গুরুত্বপূর্ণ ধারণা চলে আসে। একটা হলো সামাজিক বর্জন বা সোশ্যাল এক্সক্লুশন। মানে ভাবুন তো, সমাজের সবার জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে, যেমন ভালো স্কুল, ভালো চাকরি, সেগুলো থেকে কাউকে যদি দূরে সরিয়ে রাখা হয়, সেটাই হলো সামাজিক বর্জন। আর দ্বিতীয়টা হলো অরক্ষিত অবস্থা বা ভ্যালনারেবিলিটি। এর মানে হলো কিছু মানুষ এমন একটা নীলায় থাকেন যেন খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছেন। জীবনের ছোট্ট একটা ধাক্কা, ধরুন একটা অসুখ বা বন্যা, এলেই তারা সোজা দারিদ্র্যের গভীরে পড়ে যেতে পারেন। আর ঠিক এই কারণে আজকাল আর শুধু আয় বা খরচের হিসাব করা হয় না, এখন ব্যবহার করা হয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক। এখানে দেখুন, লিস্টটা বেশ লম্বা। এটা শুধু টাকা পয়সা দেখে না, বরং পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, বিদ্যুতের মতো মোট 12টা জিনিস খতিয়ে দেখে। এর ফলে আমরা বুঝতে পারি জীবনের ঠিক কোন কোন ক্ষেত্রে একজন মানুষ পিছিয়ে আছেন। ছবিটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়, তাই না? তো দারিদ্র্য কিভাবে মাপা হয় সেটা তো আমরা বুঝলাম। এবার চলুন ভারতের আসল পরিসংখ্যান আর ট্রেন্ডগুলো একবার দেখে নিই। বিশ্বাস করুন, এই সংখ্যাগুলো কিন্তু দারুণ একটা গল্প বলে। এই টেবিলটা দেখুন, এটা কিন্তু ভারতের জন্য একটা দারুণ আশার গল্প। ভাবুন, ১৯৯৩-৯৪ সালে দেশের প্রায় ৪৫%, মানে প্রায় অর্ধেক মানুষই দারিদ্র্য সীমার নিচে ছিলেন। সেখান থেকে সংখ্যাটা কমতে কমতে ২০১১-১২ সালে ২২% নামে। আর যখন আমরা নতুন মানে বহুমাত্রিক পদ্ধতিতে দেখছি, তখন তো উন্নতিটা আরও চোখে পড়ার মতো। মাত্র কয়েক বছরের ব্যবধানে দারিদ্র্যের হার ২৫% থেকে কমে ১৫% নেমে এসেছে। এর মানে কোটি কোটি মানুষ দারিদ্র্যের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু এই যে জাতীয় গড়, এটা কিন্তু পুরো গল্পটা বলে না। এই চারটা দেখুন, একদিকে বিহার, যেখানে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি, আর অন্যদিকে কেরালা, যেখানে সবচেয়ে কম। পার্থক্যটা একবার দেখুন, আকাশ পাতাল তফাৎ, তাই না? এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে দেশের সব রাজ্যে কিন্তু দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইটা সমানভাবে সফল হয়নি। আর এই আঞ্চলিক বৈষম্যটাই কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আর ব্যাপারটা শুধু রাজ্যভিত্তিক নয়, এটা সামাজিক গোষ্ঠীর ওপরও নির্ভর করে।
এই গ্রাফটা একবার দেখুন। আমাদের দেশের গড় দারিদ্র্যের হার ২২%, কিন্তু তপশিলি উপজাতির ক্ষেত্রে সেটা ৪৩%, আর তপশিলি জাতির ক্ষেত্রে ২৯%। মানে ঐতিহাসিকভাবে যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদের মধ্যে দারিদ্র্যের বোঝাটা অনেক অনেক বেশি। এটা প্রমাণ করে দেয় যে সামাজিক বৈষম্য আজও আমাদের দেশের একটা কঠিন সত্যি। আচ্ছা, সমস্যাটা তো আমরা অনেক দিক থেকে দেখলাম। এবার চলুন সমাধান নিয়ে কথা বলি। মানে এই দারিদ্র্যের আসল কারণগুলো কি, আর সরকারি বা এর মোকাবেলা করার জন্য কী পদক্ষেপ নিয়েছে। তো এই সমস্যার গোড়ায় কি আছে দেখুন। একদিকে তো রয়েছে জমি আর সম্পদের অসম বণ্টন আর আয়ের অসামান্য বৈষম্য, মানে কারো কাছে প্রচুর আর কারো কাছে কিছুই নেই। আবার অন্যদিকে আমাদের সমাজের কিছু নিয়মকানুনও আছে, যেমন ধরুন বিয়ে বা শ্রাদ্ধের মতো অনুষ্ঠানে প্রচুর টাকা খরচ করার একটা চাপ থাকে, আর এই চাপ সামলাতে গিয়ে অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ঋণের জালে আটকে যায়। এই জটিল সমস্যাটা সামলাতে ভারত সরকার মূলত দুটো রাস্তা ধরে এগিয়েছে। একটা হলো দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া, মানে ইকোনমিক গ্রোথ, কারণ অর্থনীতি বড় হলে সবার জন্য নতুন সুযোগ তৈরি হবে। আর দ্বিতীয় রাস্তাটা হলো টার্গেটেড প্রোগ্রাম, মানে একেবারে নির্দিষ্ট করে গরিব মানুষদের জন্য প্রকল্প চালানো, যেমন ধরুন MGNREG এর মতো কাজের সুযোগ তৈরি করা বা রেশনের সস্তায় খাবার দেওয়া। আচ্ছা, আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, তো চলুন এবার দারিদ্র্যের ধারণাটাকে আরও একটু বড় ক্যানভাসে ভাবি। দারিদ্র্য মানে কি সত্যিই শুধু টাকার অভাব, নাকি এর পেছনে আরও গভীর কোনো মানে লুকিয়ে আছে? মহাত্মা গান্ধী একটা অসাধারণ কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভারত তখনই সত্যিকারের স্বাধীন হবে যখন তার সবচেয়ে দরিদ্র মানুষটিও মানবিক যন্ত্রণা থেকে মুক্ত হবে। কথাটা একবার ভাবুন। এটা আমাদের মনে করিয়ে দেয় যে দারিদ্র্য দূর করার আসল লক্ষ্যটা শুধু আর্থিক উন্নতি নয়, এর থেকেও অনেক বড় কিছু। আর এখানেই মানবিক দারিদ্র্য বা হিউম্যান পভার্টির ধারণাটা চলে আসে। এর মানে কিন্তু শুধু পেট ভরানো নয়, এর মানে হল ভালোভাবে বেঁচে থাকার অধিকার। প্রশ্নগুলো হল, আমাদের কি ভালো শিক্ষা আছে, ভালো স্বাস্থ্য পরিষেবা আছে, মাথায় একটা নিরাপদ ছাদ আছে, কাজের নিরাপত্তা আছে, আর সবচেয়ে বড় কথা, সমাজে মাথা উঁচু করে চলার মতো আত্মবিশ্বাস কি আমাদের আছে? এই সব কিছু যখন একসাথে মিলবে, তখনই আমরা সত্যিকারের দারিদ্র্যমুক্ত হব। তাই শেষ প্রশ্নটা আমি আপনাদের জন্যই রেখে যাচ্ছি। ভাবুন তো, যদি আমরা দুবেলা খেতে পাই কিন্তু আমাদের ভালো শিক্ষা নেই, স্বাস্থ্যসেবার সুযোগ নেই বা আত্মবিশ্বাস নেই, তাহলে কি আমরা নিজেদেরকে সত্যি দারিদ্র্যমুক্ত বলতে পারি? এই প্রশ্নটাই হয়তো আমাদের দারিদ্র্য নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আশা করি দারিদ্র্যের এই জটিল বিষয়টা নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও ভাবতে সাহায্য করেছে। যদি এমন আরও বিষয় নিয়ে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ইজি লার্নিংকে সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।